তারপর দেখেন আমাদের ক্লাসিফিকেশন অফ কস্ট। কস্ট কত প্রকারের হয়? কস্ট বিভিন্ন ওয়েতে বিভিন্ন ধরনের হয়। যেমন মনে করেন আপনার যদি বলি, আপনার যে এখানে স্টুডেন্ট মোটামুটি কতজন আছেন? 25, 24 এরকম। এখন আপনারা কত ধরনের স্টুডেন্ট আছেন কিভাবে বলবেন? আপনি যদি জিজ্ঞেস করি কত ধরনের স্টুডেন্ট আছে ক্লাসে, কি বলবেন? 2 ধরনের, 3 ধরনের, কি বলবেন? বুঝতেছেন? স্যার প্রশ্নটা কিসের বুঝিনি, বেসিসে কিসের বলবো এটা বেসিসে তো বলবো জানা কি থাকে না। ধরনের? মানে আপনারা কত ধরনের স্টুডেন্ট ক্লাসে আছেন, কি টাইপের স্টুডেন্ট আছেন? স্যার জেন্ডারের বেসিসে বললে একরকম, তারপরে হচ্ছে মানে সেটাই, মানে স্পেসিফিক্যালি কোনোভাবে ভাগ করা যায় না। জেন্ডারের বেসিসে বললে মেল ফিমেল, আবার দেখা যাচ্ছে যে রিলিজনের ব্যাপারে বললে হিন্দু মুসলিম, তারপর বৌদ্ধ খ্রিস্টান। তারপর দেখা যাচ্ছে যে ডিভিশনের ভিত্তিতে বললে কেউ ঢাকা ডিভিশন, কেউ ময়মনসিংহ ডিভিশন, কেউ খুলনা ডিভিশন, কেউ বরিশাল ডিভিশন, এরকম। আবার রেজাল্টের দিক দিয়ে বললে একরকম। তো এরকম আর কি দেখা যায় আর কি। তো বিভিন্ন প্রকার হয়। তো আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো না কস্ট 2 প্রকার বা 3 প্রকার। সেটার বেসিসটা কি দেখতে হবে। তো অন দ্য বেসিস অফ এলিমেন্টস, দেখেন এলিমেন্টের ভিত্তিতে কস্ট হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, একটা হচ্ছে ডিরেক্ট লেবার, আর একটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড। খেয়াল করেন, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। মানে এলিমেন্ট মানে কি, নাম শুনছেন তো? এলিমেন্ট বলতে কি বোঝায়? বলেন এলিমেন্ট মানে কি? সাউন্ড আসছে কোথা থেকে? হ্যাঁ, এলিমেন্ট বলতে কি বোঝায়? আপনাকে শুনতেছেন? স্যার কোন উপাদানের মানে এলিমেন্ট মিন্স উপাদান, মানে একটা জিনিস কি কি দিয়ে তৈরি, তাই না? আপনাকে যদি বলি চেয়ার টেবিল এগুলো কি দিয়ে তৈরি? স্যার কাঠ দিয়ে। কাঠ কাঠ দিয়ে। দিয়ে হতে দেখেন, পারে, স্টিল দিয়ে হতে পারে, বোর্ড দিয়ে হতে পারে। আচ্ছা, না চেয়ার টেবিল মানে নরমালি আমরা যেটা বুঝি আর কি। যদি বলি বিল্ডিং কি দিয়ে তৈরি, আপনি কি বলবেন? তারপর যদি বলি যে আমাদের যে ইসের কলম কি দিয়ে তৈরি, আপনি কি বলবেন? বই কি দিয়ে তৈরি? মানে যেগুলো হচ্ছে বেসিক। এখন যে এখানে একটা এলিমেন্ট, অনেক কিছু নিয়ে এলিমেন্ট হয়, একাধিক এলিমেন্ট থাকে। তারপরেও যেটা আমাদের মাথায় সবার আগে আসে, যেমন যদি বলি একটা টেবিল কি দিয়ে তৈরি, আপনি বলবেন কাঠ দিয়ে তৈরি, যে বললেন কাঠ দিয়ে তৈরি। আচ্ছা, এই যে কাঠটা বললেন, আপনি কিন্তু বলেন না স্ক্রু, ঘাম, বা ওই যে আপনি মনে করেন যে বার্নিশ, বা ওই যেখানে ইসের কি বলে লেবার লাগতে পারে, এগুলো কিন্তু বলেন নাই। সবার আগে আপনার মাথায় কিন্তু কাঠ জিনিসটা আসছে, তাই না? এটা কিন্তু ভুল বলেন নাই, সবই ঠিক আছে। তো যেই জিনিসটা আমাদের মাথায় সবার আগে আসবে, যেটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং যেটার উপর ভিত্তি করে বাকি এলিমেন্ট গুলো নির্ধারিত হবে, সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। বুঝার চেষ্টা করেন, যেটা আপনার মাথায় সবার আগে আসবে, সেটা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং যেটার উপর ভিত্তি করে পরবর্তী কাজগুলো করা হবে, সেই জিনিসটার নামই হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। যেমন চেয়ার টেবিল তৈরি করতে লাগে কি কাঠ, আপনার যদি ফ্যান তৈরি করতে লাগে লোহা বা তামার পাত, আপনার মনে করেন যে কলম তৈরি করতে লাগে প্লাস্টিক, এরকম আর কি। তো আপনার মাথায় যেটা সবার আগে আসবে সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। আচ্ছা, তারপর আমি জামা তৈরি করবো, শার্ট, কি লাগবে? ফেব্রিক্স, তাই না? তো যেটা আমাদের মাথায় সবার আগে আসবে সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে আমাদের ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার কোনটা? এই ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে যারা সরাসরি জড়িত, ডিরেক্টলি জড়িত, যাদের মানে ওই ম্যাটেরিয়াল গুলোকে টাচ করতে হয়, যাদেরকে টাচ করতে হয়। এখন মনে করেন অফিসে বস বসে আছে, সে কিন্তু কোনো প্রোডাকশনের সাথে সরাসরি জড়িত না, কাজেই অফিস ম্যানেজারের স্যালারি কিন্তু ডিরেক্ট লেবার না। অফিস ম্যানেজার স্যালারি কিন্তু ডিরেক্ট লেবার না। কর্মচারী দারোয়ান যে পাহারা দিচ্ছে, সে কিন্তু সরাসরি টাচ করতেছে না। টাচটা কে করতেছে? যে চেয়ার টেবিল তৈরি করে কে টাচ করে? কাঠমিস্ত্রি, কার্পেন্টার, তাই না? ফেব্রিক্স টাচ কে করে? সে হচ্ছে আমাদের মনে করেন যে টেইলর, তাই না? তারপরে যে বিল্ডিং তৈরি করতে সরাসরি কে টাচ করতেছে? মেশন, মানে রাজমিস্ত্রি। তো যারা সরাসরি ডিরেক্ট টাচের সাথে জড়িত, টাচ ওয়ার্কার বলা হয়, তো তাদেরকে বলা হচ্ছে আমাদের ডিরেক্ট লেবার।
বোঝার চেষ্টা করেন। সরাসরি জড়িত মানে কোনোভাবে এটাকে বাদ দিতে পারবেন না, নো অপশন। সেটা হচ্ছে ডিরেক্ট লেবার। এই দুইটা জিনিস ছাড়া, ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ডিরেক্ট লেবার ছাড়া যত ধরনের কস্ট আছে সবগুলোকে আমরা বলি এক কথায় ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই জিনিসগুলো হচ্ছে আমাদের অনেক টুকিটাকি আইটেম, কিন্তু অনেক বেশি, কিন্তু অ্যামাউন্টের দিক দিয়ে খুবই কম। টুকিটাকি অনেক বেশি আইটেম, কিন্তু অ্যামাউন্টের দিক দিয়ে খুবই কম। যেমন মনে করেন ইসের কি বলে, হয়তো একটা চেয়ার তৈরি করতে অল্প একটু বিদ্যুৎ খরচ লাগছে, অল্প একটু আঠা লাগছে, কিন্তু কাঠের চেয়ে বেশি দাম না, তাই না? অল্প একটু আপনার বার্নিশ লাগছে, অল্প একটু মনে করেন যে ইসের ম্যানেজারের স্যালারি একটু অল্প একটু আসছে এখানে। তো এই জিনিসগুলো আর কি লাগছে অল্প অল্প, কিন্তু আইটেম অনেক বেশি। কারখানা ভাড়া লাগছে একটু। তো সবগুলো এখানে আসে, সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যেগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলো লাগে, কিন্তু ওই ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার মতো অত গুরুত্বপূর্ণ না। বুঝতে পারছেন জিনিসটা? জি হ্যালো? স্যার। হ্যাঁ। তারপর অন দ্য জি বেসিস স্যার, অফ বুঝতে পারছি। ট্রেসিবিলিটি, যাকে ট্রেস করা যায়, এই বেসিসে কস্ট হচ্ছে দুই ধরনের, ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট কোনগুলা? যেগুলোকে আমরা সরাসরি ট্রেস করতে পারি, মানে যেগুলো আমরা সরাসরি কোন একটা অবজেক্টের সাথে ট্রেস করা যায়, আইডেন্টিফাই করা যায়। ট্রেসিবিলিটি মানে আইডেন্টিফিকেশন, মানে যেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। যেমন আপনাকে একটু বলি যে ইসের, আপনি একটা আলমারি বানাবেন, কতটুকু কাঠ লাগবে এটা কি কাঠ মিস্ত্রি জানেন না? জি স্যার, জানে। জানে। আপনি একটা ইসের, আপনার একটা জামা বানাবেন, একটা পাঞ্জাবি বা একটা শার্ট বা একটা থ্রি পিস বানাবেন। এটা যদি টেলরের কাছে যান, টেলরের কাছে আপনি কি, টেলর বলবে না যে এত গজ কাপড় লাগবে? আপনি তো জানেন কতটুকু লাগবে। এটা কিন্তু মেজার করা যায়। মানে কিন্তু এখানে কত টাকা সেলাই করতে কত টাকা সুতা লাগবে, এটা কিন্তু আমরা ওইভাবে মেজার করি না বা মেজার করা যায় না। এখানে কতটুকু বাটন লাগবে, বুতাম লাগবে, বা এখানে কতটুকু বক্রম লাগবে, সেগুলো কিন্তু আমরা এইভাবে মেজার করি না। মানে যে টেইলর মনে করেন যে বাটন কিনে নিয়ে আসছে, সে আপনার এই শার্টের জন্য বা থ্রি পিসের জন্য বাটন কিনে নিয়ে আসে নাই, সে আগে কিনে রাখছে, এখান থেকে আপনাকে দিয়ে দিচ্ছে। সে আগে সুতা কিনে নিয়ে আসছে, সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিচ্ছে। সে আগে কিছু বক্রম কিনে নিয়ে আসছে, সেখান থেকে আপনাকে দিয়ে দিচ্ছে। আবার এই শার্টে বা তৈরি করতে কতটুকু বিদ্যুৎ বিল লাগছে, লাগছে না? সে যেহেতু টেলর বসে বসে কাজ করে, সেখানে বিদ্যুৎ বিল লাগতে পারে। তো এখানে আপনার শার্টে বা কাপড়ে কিন্তু অল্প একটু হলেও বিদ্যুৎ বিল লাগছে। মানে সেটা এক্স্যাক্টলি কত টাকা লাগছে এটা আপনি মেজার করতে পারতেছেন না। মেজার করা যে যায় না সেটা বলবো না। বাটন বলেন, বক্রম বলেন, বিদ্যুৎ বিল বলেন, সবই মেজার করা যায়। বাট আমরা মেজার করি না। কেন করি না? এই খরচই হচ্ছে টুকটাকে ৳২ ৳১ জিনিস। এই টাকায় মেজার করতে গেলে আরো আমাদের পিছে ৳৫০০ খরচ যাবে। তো এই যে এটাকে কস্ট ইফেক্টিভ বলা হয় না। মানে যেগুলো মেজার করা আমাদের জন্য কষ্টকর বা মেজার করা খাজনার চেয়ে বাজনা বেশি। ৳২ খরচ মেজার করতে ৳৫ লাগবে। তো সেই খরচ মেজারই করব না। এটা আমরা জাস্ট কোন রকম দিয়ে দেব। সেটা হচ্ছে ইনডিরেক্ট কস্ট। আর ডিরেক্ট কস্ট গুলো যেগুলো আমরা ট্রেস করতে পারি। কতটুকু কাঠ লাগবে একটা আলমারি তৈরি করতে, কতটুকু কাপড় লাগবে একটা শার্ট তৈরি করতে। তো সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট কস্ট, যেটা আমরা ট্রেস করতে পারি এবং যেটা আমাদের করতে হবেই। তারপর মনে করেন যে ডিরেক্ট লেবার খরচ, সেগুলো কিন্তু আমাদের ডিরেক্ট কস্ট। আপনারা মনে করেন যে একটা আলমারি তৈরি করতে কত টাকা মজুরি নিবে সেটা কিন্তু আইডিয়া করতে পারবেন। কিন্তু কত টাকা কারখানা বিল লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, এটা কিন্তু আপনি এক্সাক্টলি আইডেন্টি করতে পারবেন না। তো এটা ডিরেক্ট কস্ট হচ্ছে আমাদের যে উপরে যে দুইটা ক্যাটাগরি ছিল, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, এই দুইটা হচ্ছে ডিরেক্ট কস্ট। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই টোটালটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট কস্ট, যেটা আমরা আসলে ওইভাবে ট্রেস করি না। মনে করেন আপনার ডিপার্টমেন্ট থেকে একটা সে পিকনিকে যাবে একদিনের জন্য, একদিনের জন্য পিকনিকে যাবে, পার হেড চার্জ করলো ৳১,০০০। সারাদিন ঘুরে টুরে নিয়ে আসলো, দুপুরে খাওয়া দাওয়া, কোনো প্রোগ্রাম থাকলো, ইসের কোনো রেফেলটারও থাকতে পারে, সবকিছু মিলে। এখন চিন্তা করেন, কেউ কেউ এসে যদি বলে যে আমি তো এখানে খাওয়া দাওয়া কম করছি, কাজে আমার এখানে ৳১,০০০ আমি দিব না, বা আমি যে দেখা গেছে ভালো সিট পাই নাই, আমি টাকা পয়সা কম দিব, এটা বললে বেমানান লাগবে না? বুঝতে পারতেছেন? জি স্যার। তো এটা কিন্তু আমরা ওইভাবে ট্রেস করি না, যে আমাদের এক্স্যাক্টলি কতটুকু এখানে কি গেছে না গেছে, টুকিটাকি জিনিসপত্র আমরা ওগুলা খুব একটা মেজার করি না। তো ওগুলো হচ্ছে ইনডিরেক্ট কস্ট। তারপর দেখেন অন দ্য বেসিস অফ টাইম, সময়ের দিক দিয়ে কস্ট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে প্রোডাক্ট কস্ট, একটা হচ্ছে পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্ট কোনগুলো? মানে প্রোডাকশন পর্যন্ত, আপ টু প্রোডাকশন। একটা গুডস মানে একটা প্রোডাক্ট প্রোডাকশন পর্যন্ত যে কস্ট সেটা হচ্ছে প্রোডাক্ট কস্ট। আর প্রোডাকশনের পরে যে কস্ট সেগুলো হচ্ছে আমাদের পিরিয়ড কস্ট। একটা প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত,
মানে আজকে আপনি র মেটেরিয়ালস হাতে নিছেন এবং এটাকে ফিনিশিং দিয়ে আসছেন, এটা এই সময়ের মধ্যে যতটুকু কষ্ট হয়েছে সবই হচ্ছে আমাদের প্রোডাক্ট কস্ট। ডিউরিং দিস টাইম সেটা হচ্ছে প্রোডাক্ট কস্ট। এরপরে বা এর আগে, আগে হইতে পারে পরে হইতে পারে, এরপরে হইতে পারে আগে হইতে পারে, সবগুলো হচ্ছে আমাদের ইনডিরেক্ট কস্ট। বুঝতে পারতেছেন? মানে পিরিয়ড কস্ট কিভাবে দেখেন, যে আপনার একটা প্রোডাক্ট তৈরি করতে যে খরচটা লাগে সেটা হলো আমাদের, হ্যালো, হ্যাঁ, একটা প্রোডাক্ট তৈরি করতে আমাদের যা লাগে, মানে আপনার যে চেয়ার তৈরি করতে কাঠ লাগবে, কাঠটা আপনার মনে করেন যে কি করতেছেন এখানে, এসের ডিরেক্ট লেবার দিচ্ছেন, স্ক্রু লাগাচ্ছেন, গাম লাগাচ্ছেন, সবকিছু মানে একটা বিক্রি করার আগ পর্যন্ত যত খরচগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট কস্ট। এবার প্রোডাকশন শেষ, এটা এখন আপনি বিক্রি করার জন্য সেলসম্যানকে কমিশন দিবেন, শোরুমের ভাড়া দিবেন, তারপর ম্যানেজারদের স্যালারি দিবেন, সবই হচ্ছে আমাদের পিরিয়ড কস্ট। সেগুলো প্রোডাকশনের সাথে মানে কোনো না কোনো ভাবে জড়িত না, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি যেভাবে হোক না কেন কোনোভাবে রিলেটেড না, সেটা হচ্ছে পিরিয়ড কস্ট। দেন অন দ্য বেসিস অফ বিহেভিয়ার, বিহেভিয়ারের দিক দিয়ে কষ্ট হচ্ছে আমাদের তিন ধরনের। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এই সিলেবাসের জন্য। একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে আমাদের মিক্সড কস্ট। ভেরিয়েবল, ফিক্সড আর মিক্সড। ভেরিয়েবল কস্ট কাকে বলে? যে কস্টটুকু আমাদের প্রোডাকশনের সাথে আপ ডাউন করে, প্রোডাকশনের সাথে আপ ডাউন করে, মানে আমাদের যদি প্রোডাকশন বেড়ে যায় কস্ট বেড়ে যাবে, প্রোডাকশন কমে গেলে কস্ট কমে যাবে। তবে খেয়াল রাখতে হবে ইট মাস্ট বি ইন টোটাল, টোটাল টাকায়। যেমন মনে করেন যে একটা কলমের দাম 5 টাকা, দুইটা কলমের দাম 10 টাকা, তিনটা কলমের দাম 15 টাকা। আমি তিনটা কলম কিনলাম 15 টাকা হয়ে গেল, একটা কলম হয়ে গেল 5 টাকা, দুইটা কলম 10 টাকা, মানে তিনটা হয়ে যাবে বেশি, একটা হয়ে যাবে কম। এটা হচ্ছে টোটালটা। কিন্তু প্রত্যেকটা কলমের দাম কিন্তু সেম, 5 টাকা 5 টাকা 5 টাকা। এই জন্য বলা হচ্ছে পার ইউনিটে ফিক্সড থাকবে, কিন্তু টোটালে আমাদের ভ্যারি করবে। সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। আচ্ছা, যেমন ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট লেবার কস্ট, এসবই হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট কাকে বলে? যেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সার্টেন রেঞ্জ পর্যন্ত ফিক্সড থাকবে, তারপর আবার এরপরে কিন্তু আমাদের যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে টোটালি ফিক্সড থাকবে, তারপর পার ইউনিট আবার ভেরি করবে। যেমন ফর এক্সাম্পল, আপনি চেয়ার তৈরি করলেন কোন এক মাসে 50টা কারখানায়, তাহলে আপনার ভাড়া দিতে হচ্ছে মনে করেন যে 5,000 টাকা কারখানা ভাড়া, দিলেন 5,000 টাকা। এখন যদি কোনো মাসে 40টা তৈরি করেন তাও 5,000 টাকা ভাড়া দিতে হবে। যদি কোনো মাসে 60টা তৈরি করেন 60, তাও আপনার 5,000 টাকা ভাড়া দিতে হবে। মানে ভাড়া কিন্তু ফিক্সড। এটা হচ্ছে আমাদের টোটালে ফিক্সড থাকতেছে। আচ্ছা, বাদ বাকি গুলো আবার আমাদের দেখা যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে যে আবার, কিন্তু মনে করেন যে 5,000 টাকা ভাড়া দিলেন, 50টা চেয়ার তৈরি করলেন, তাহলে পার ইউনিটে কিন্তু এক ধরনের আসবে। যদি কোনো মাসে 40টা করেন তাহলে কিন্তু পার ইউনিটে আরেকটা আসবে। যদি 60 করেন তাহলে পার ইউনিটে আরেকটা আসবে। তার মানে পার ইউনিটে এখানে ভ্যারি করতেছে, কিন্তু টোটাল টাকাটা ফিক্সড থাকতেছে। তো যেটা আমাদের প্রোডাকশনের সাথে সাথে কোনোভাবে চেঞ্জ হয় না, সেটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। আর একটা হচ্ছে আমাদের মিক্সড কস্ট। মিক্সড কস্ট কোনগুলো? যেটা সার্টেন লেভেল পর্যন্ত ফিক্সড থাকবে, তারপর আবার ভেরিয়েবল হয়ে যাবে। সার্টেন লেভেল পর্যন্ত ফিক্সড থাকবে, তারপরে সেগুলো আবার ভ্যারি করবে। ইলেকট্রিসিটি বিল, ইউটিলিটিস এটসেট্রা। যেমন করেন যে আপনি উবারে উঠবেন, উবারে উঠবেন দেখবেন যে আপনার মনে করেন উবারের বেস ফেয়ার থাকে 40 টাকা, এরকম দেওয়া থাকে, তারপর বলা থাকে প্রতি কিলোমিটার এত টাকা করে ভাড়া। তো কিছু টাকা ফিক্সড থাকবে, যেখানে নামে না কেন ফিক্সড থাকবে, তারপর আবার দেখা যাবে সেগুলো ভ্যারি করবে। দেন অন দ্য বেসিস অফ ডিসিশন, ডিসিশনের ভিত্তিতে কষ্ট হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের আছে। আসলে এখানে যদি 4টা বলা আছে, আরো বাস্তবে আরো অনেক কিছু আছে। যেমন রেলিভেন্ট কস্ট, ডিফারেন্সিয়াল কস্ট, সাঙ্ক কস্ট, অপরচুনিটি কস্ট। রেলিভেন্ট কস্ট কাকে বলে? যে কস্টগুলো আপনার যেটা ডিফারেন্স ক্রিয়েট করে। রিলেভেন্ট কস্ট কোনগুলো? যেগুলো ফিউচার সাথে রিলেটেড এবং ডিফারেন্স ক্রিয়েট করে। মনে করেন যে যেগুলো ফিউচারে হবে, এখন না, ফিউচারে কোনো অল্টারনেটিভ কিছু করবেন, যে আপনি একটা ফ্যান কিনবেন, এখন ফ্যানটা কেমন হবে, কালার কেমন হবে, ডিজাইন কেমন হবে, এটা সেটা, যেগুলো আপনাদের মনে করেন যে এটার সাথে রিলেটেড যে কস্টগুলো আছে, যেগুলো আপনাকে ডিসিশন নিতে হেল্প করবে। এখন যদি গিয়ে দেখেন বাজারে সবগুলো ফ্যানের দাম, কোয়ালিটি, ডিজাইন, কালার সব সেম, তখন আপনার ডিসিশনের কিছু নেই, একটা কিনলেই হলো। কিন্তু যদি দেখেন যে সবগুলো সব সেম আছে কিন্তু দামের হেরফের আছে, অথবা দাম ঠিক আছে কিন্তু গ্যারান্টিতে হেরফের আছে, বা গ্যারান্টিও ঠিক আছে কালার একটু চেঞ্জ, বা কালার ঠিক আছে কিন্তু ডিজাইন একটু চেঞ্জ, মানে যেভাবে হোক না কেন কোনো জায়গাতে একটু পার্থক্য থাকে, সেটা হচ্ছে আমাদের জন্য রিলেভেন্ট। যদি কোনো পার্থক্য না থাকে তাহলে সেটাই রিলেভেন্ট। আপনারা ক্লাস করতেছেন, এখন মনে করেন যে ইসের কি বলে, কিছুই শুনতেছেন না, কিছুই বুঝতেছেন না, কিন্তু ক্লাস করতেছেন। যদি এরকম হয় যে ক্লাস করলেই মার্কস, ক্লাস করলেই পাস, ক্লাস করলে সব A+, তাহলে আপনারা মনে করেন যে এখানে কিছু শেখার কিছু নাই, শেখাটাই রিলেভেন্ট, বরং ক্লাস করাটা রিলেভেন্ট। আর যদি মনে করেন যে না, এখানে ক্লাস করে কোনো লাভ নেই, আমাকে এখানে কিছু শিখতে হবে, কি কি পড়াচ্ছে সেগুলো দেখতে হবে, তাহলে এখানে পড়াটা হচ্ছে রিলেভেন্ট, ক্লাস করাটা রিলেভেন্ট না। এই এই জিনিসপত্রগুলো যেগুলো আপনাকে ডিসিশন নিতে, মানে আপনার অল্টারনেটিভ গুলোতে চেঞ্জ আসবে, একটা ডিফারেন্স ক্রিয়েট করবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের ডিফারেন্সিয়াল কস্ট। ডিফারেন্সিয়াল কস্ট কোনগুলো?
যেটা হচ্ছে আমাদের কোন একটা অল্টারনেটিভ হাতে নেব, এইটা না এইটা, টোটাল অল্টারনেটিভটা। রেলেভেন্ট কস্ট যেমন কস্টের দিক দিয়ে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এইভাবে যেমন আমাদের চেঞ্জ আসে, যেটা আমরা ডিফারেন্স ক্যালকুলেট সেটা নেই। আর যখন আমাদের কোনো অল্টারনেটিভ চুজ করবো, যে আমি কি ফ্যান কিনবো না এসি কিনবো, আমি কি এসি কিনবো না এয়ার কুলার কিনবো, যখন পুরো জিনিসটা আসবে। আর যখন ফ্যানের কথা বলছিলাম, ফ্যান কোন ফ্যানটা কিনবো, এটা কিনবো না এই ফ্যানটা কিনবো, তখন ফ্যানই কিনবো। আর যখন ডিফারেন্সিয়াল কস্ট কোনটা, অপশনটাই চেঞ্জ, অল্টারনেটিভ চেঞ্জ, হয় ফ্যান নয় এয়ার কুলার নয় এসি, এরকম একটা অপশন চেঞ্জ হয়, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল কস্ট। সাঙ্ক কস্ট কোনগুলো, যেগুলো কস্ট পাস্ট কস্ট কিন্তু সেগুলো রিকভার করা সম্ভব না, আমি ইনকার করে ফেলছি কিন্তু এখন রিকভার করা সম্ভব না। একটা দোকান দিয়েছেন, দোকান দেওয়ার পর কয়েকদিন পর দেখেন যে কোন দোকান অনেক লস হচ্ছে, এখন আপনি কি করবেন, আপনি যেটা কন্টিনিউ করবেন না, কারণ কন্টিনিউ করলে আরো লস হবে। তো আপনি যেটা করলেন যে আমি এখন আর কন্টিনিউ করতেছি না, যেটা করবো যতটুকু পারে ফেরত আসবো, তো যা পাইছেন তাই লাভ, সেটা হচ্ছে আপনার সাঙ্ক কস্ট। যতটুকু উদ্ধার করতে পারেন না সেটা সাঙ্ক, ডুবে গেছে। সর্বশেষ হচ্ছে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট হচ্ছে আপনার কোনটা, যে আপনার মনে করেন আহ, আপনার কাছে দুইটা অপশন আছে, আপনি যে কোনো একটা ফলো করতে পারবেন, দুইটা করতে পারবেন না। মানে আপনার ইসের একটা জমি আছে, সেই জমিতে হয় আপনি কি করতে পারবেন, ধান রোপণ করতে পারবেন অথবা গম রোপণ করতে পারবেন, দুইটা একসাথে পারবেন না। হ্যাঁ দুইটা পারবেন, আংশিক আংশিক, ফুল না। মানে এক ধান খেতে আপনি যদি পুরো ধান খেতে ধান রোপণ করতে চান, পুরো খেতে যদি আবার গম রোপণ করতে চান, দুইটা কিন্তু সম্ভব না, যে কোনো একটা করতে হবে। এখন যে কোনো একটা যদি করতে যাই তাহলে কি করতে হবে, আমার যদি এখন মনে করি যে আমার ধানের চেয়ে গমটা ইম্পর্টেন্ট, তাহলে গমটা আপনি করবেন, তাহলে ধানটা না করতে পারাটাই হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট। মানে কোনো কিছু স্যাক্রিফাইস করে দেওয়া। যেমন মনে করেন আপনি এখানে ক্লাস করতেছেন, এখন ক্লাস না করলে কি করতে পারতেন, ক্লাস না করলে দুপুর টাইমটা হয়তো ঘুমাইতে পারতেন বা একটু রেস্ট নিতে পারতেন বা একটু গান শুনতে পারতেন বা অন্য কোনো কাজ করতে পারতেন। তো সেগুলো হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট। যে ক্লাস করতেছেন এটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এরপরে যেটা ইম্পর্টেন্ট নেক্সট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট, মানে যেটা আমি নিতে পারতেছি না একটা ছেড়ে দেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের মোটামুটি কস্ট ক্লাসিফিকেশন। আমাদের আরেকটা টপিক আছে, এটা লাস্ট ক্লাসে পড়ানো হয় নাই, দেখেন তো এটা দেখা যাচ্ছে, ম্যানেজারাল অ্যাকাউন্টিং। জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে বেসিক ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল, যে আমাদের অ্যাকাউন্টিং দুই ধরনের, এটা আমি বলছিলাম কিনা খেয়াল নাই। অ্যাকাউন্টিং বেসিক্যালি দুই ধরনের, অনেক তিন ধরনের বলে। তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং একটা পার্ট, একটা হচ্ছে আমাদের ম্যানেজারাল অ্যাকাউন্টিং। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সেম জিনিস। অনেকে বলে কস্ট অ্যাকাউন্টিং আরেকটা পার্ট ধরে, তিনটা। তো অনেক মোস্ট অফ দ্য টাইম বলা হয় কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সেম, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, তো যাই হোক আমাদের কোর্স যেহেতু এটা, তো আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর ম্যানেজারাল অ্যাকাউন্টিং দুইটা ভাগে ভাগ করলাম। আচ্ছা, তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কাকে বলে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কাকে বলে, পার্থক্যটা একটু পড়ে রাখেন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শুধু ইন্টারনাল ইউজারদের জন্য, ডিসিশন মেক করার জন্য। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে ডিসিশন নেওয়ার জন্য, যাতে ম্যানেজাররা ডিসিশন নিতে পারে সেটা হেল্প করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টিং, বেসিক অ্যাকাউন্টিং যেটাকে বলে সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিং মানে এখানে আমাদের ডেবিট ক্রেডিট, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স সবই আছে এটার ভিতরে, যেগুলো আমাদের প্রত্যেকটা কোম্পানির জন্য ফলো করা কম্পালসারি। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজারাল অ্যাকাউন্টিং সবার জন্য না। যে সকল প্রতিষ্ঠানের ডিসিশন নেওয়ার দরকার হয়, ম্যানেজমেন্ট আছে আপার আপার লেভেলের, তাদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। দেখেন আমাদের এখানে পার্থক্যগুলো। Meaning, financial accounting is an accounting system that focuses on the preparation of financial statement of an organization to provide the financial information to the interested parties. And management accounting, the accounting system which provides relevant information to the managers to make policies, plans, and strategies for running of the business effectively is known as management accounting. আচ্ছা, যেভাবে পার্থক্য আছে এইভাবে লিখতে হবে, নট নেসেসারি, আপনি আপনার মধ্যে সাজা গোছায় লিখেন। এখানে অনেকগুলো আছে, এতগুলো যে লিখতে হবে তাও না, কম লিখলেও হবে, এটা ডিপেন্ড করে পরীক্ষা মার্কের উপর। তারপর ইজ ইট কম্পালসারি, ওই যে বললাম প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কম্পালসারি, কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কম্পালসারি না, দিস ইজ নট কম্পালসারি। দেন ইনফরমেশন, মনিটারি ইনফরমেশন অনলি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ডিলস উইথ অনলি মনিটারি ইনফরমেশন, যেখানে টাকার সাথে সম্পর্ক নেই সেখানে অ্যাকাউন্টিং নেই, সেটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আপনাকে যেহেতু ডিসিশন নিতে হেল্প করতেছে, ডিসিশন নিতে মনিটারি ডিসিশন ইনফরমেশন তো লাগবেই। অনেক সময় কিছু কোয়ালিটেটিভ ইনফরমেশন আছে যেগুলো আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রোভাইড করে, ডিসিশন নিতে হেল্প করে, এটাতে যাব না এটাতে যাব, যেটা আমাদের শুধু টাকার সাথেই না, টাকা ছাড়াও অন্যান্য সম্পর্ক থাকতে পারে। Objective, to provide financial information to outsiders. Financial accounting information দেয় আউটসাইডের দিকে। আর এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং টু অ্যাসিস্ট দ্য ম্যানেজমেন্ট ইন প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং প্রসেস বাই প্রোভাইডিং ডিটেল ইনফরমেশন অন ভেরিয়াস ম্যাটার্স। এখানে আমাদের ফিনান্সিয়াল ইনফরমেশন দেয়
আর এখানে আমাদের ম্যানেজমেন্টদেরকে প্ল্যানিং এবং ডিসিশন মেকিং এর জন্য ইনফরমেশন দেয়। ফরম্যাট স্পেসিফাইড, নট স্পেসিফাইড। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ ফরম্যাট থাকে। আপনারা যে ওই যে মেহেদী হাসান স্যার আপনাদের পড়াচ্ছেন তো দেখবেন, ইনকাম স্টেটমেন্ট পড়াবে, জার্নাল পড়াবে, লেজার পড়াবে, ট্রায়াল ব্যালেন্স পড়াবে, সবগুলো একটা ফরম্যাট থাকে। কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ এরকম কোনো ফরম্যাট নাই। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। আমরা যেভাবে মনে করবো সেভাবে করতে পারবো। টাইম ফ্রেম, financial statements are prepared at the end of the accounting period, which is usually 1 year. মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বছরে একবার করতেই হয়, তবে বছরে একাধিকবারও করা যায়। কেউ সেমিনালি করে, কেউ কোয়ার্টারলি রিপোর্টও করে। কিন্তু এখানে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ এরকম কোনো টাইম ফ্রেম নাই। দ্য রিপোর্টস আর প্রিপেয়ার্ড অ্যাজ পার দ্য নিড অ্যান্ড রিকোয়ারমেন্টস অফ দ্য অর্গানাইজেশন। প্রতিষ্ঠানে যখন দরকার তখনই করবে, সেটা 1 বছর হোক, 5 বছর হোক, 1 মাস হোক, 1 সপ্তাহ হোক, দেখার বিষয় না। ইউজার, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল পার্টিস। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ দুই ধরনের ইউজার থাকে। ইন্টারনাল ইউজার, এটা মনে হয় আপনাদের মেহেদী স্যার হয়তো পড়ে ফেলছেন অলরেডি, যে আপনাদের ইন্টারনাল ইউজার, এক্সটার্নাল ইউজার, ম্যানেজমেন্ট ডিরেক্টর, এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল ইউজার। আর এক্সটার্নাল ইউজার কারা? যারা হচ্ছে গভর্নমেন্ট, তারপরে যে কি বলে স্ট্যাটুটরি বডিজ, কাস্টমার্স, সাপ্লায়ার, তারা হচ্ছে এক্সটার্নাল পার্টিস। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ শুধু ইন্টারনাল ইউজার, ইন্টারনাল ম্যানেজমেন্ট, আর কেউ না। রিপোর্টস, সামারাইজড রিপোর্টস অ্যাবাউট দ্য ফিনান্সিয়াল পজিশন অফ দ্য অর্গানাইজেশন। এখানে আমাদের সামারাইজড রিপোর্ট থাকে, কারণ দেখা যায় সারা বছর যে কাজগুলো হচ্ছে, ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট, এইগুলো আমাদের একটা পাতার মধ্যে লেখা থাকে। আর এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ কমপ্লিট এন্ড ডিটেইলড রিপোর্টস রিগার্ডিং ভেরিয়াস ইনফরমেশন। আপনি যে প্রজেক্টের উপর কাজ করতেছেন সেগুলোর উপর কমপ্লিট ইনফরমেশন দেওয়া থাকে। যেমন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলা থাকে সেলস, একটা সেলস দিয়ে দেওয়া থাকবে সারা বছরের সেলস। আর এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ মনে করেন আপনার ক্যাশ বাজেট কোত্থেকে আসলো, একবারে কতটুকু, কত টাকা কালেক্ট করবেন, কত টাকা দিবেন না দিবেন, সবকিছু মিলিয়ে আপনার এখানে ব্যালেন্স একটা ফিগার থাকবে। আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টে থাকবে শুধু ক্যাশ, একটাই অ্যামাউন্ট থাকবে। তারপর পাবলিশিং এন্ড অডিটিং, রিকোয়ার্ড টু বি পাবলিশড এন্ড অডিটেড বাই স্ট্যাটুটরি অডিটরস। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং মানে এটা পাবলিশ করতেই হবে, কম্পালসারি পাবলিশ করতে হবে, কারণ পাবলিশ না করলে যারা ইউজার তারা জিনিসটা পাবে না। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর রিপোর্ট পাবলিশ করতে হবে এরকম কোনো কথা নাই। এটা আমাদের ইন্টারনাল ম্যানেজমেন্ট ইউজ করবে, পাবলিশড করাটা জরুরি না, পাবলিশ করাও হয় না, তাদের হাতেই থাকে। আর অডিট করা হয় না। অডিট বুঝেন আপনারা, নাম শুনছেন? স্যার অফিস অডিট করতে আসে বা বিভিন্ন কি ইতে অডিটটা দেখতে কি আসে, আসলে? ওটা শুনছি। হ্যাঁ ওইরকমই জিনিসটা। কি অডিট জিনিসটা কি? আর কোন একটা রিপোর্ট নেয় মেবি সব কাজের, এই টাইপের না, কিছু সেটা একটা। হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজটা ঠিক মতো করছেন কিনা তারা একটা চেক করে দেয়, আর কিছুই না। যে ঠিকঠাক মতো করতেছেন কিনা, যে নিয়ম ফলো করার কথা সেই নিয়ম মানতেছেন কিনা, কোনো কোথাও ভুল আছে কিনা, মেজর কোনো ত্রুটি আছে কিনা। তবে তারা সবগুলো লাইন বাই লাইন চেক করবে না, তারা মানে স্যাম্পল বেসিস চেক করবে। সেটা হচ্ছে অডিট। মনে করেন যে এই যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যেগুলো করা হচ্ছে, আপনার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো তৈরি করলেন, এগুলো মনে করেন যে নর্মালি তৈরি করলেন, কোনো সমস্যা নাই, কিন্তু এগুলো তো ভুল ভ্রান্তি থাকতে পারে। তো এই জন্য এগুলোকে আবার অডিট করে অডিটররা, গভর্নমেন্ট অডিট মানে এক্সটার্নাল অডিট, সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সে কোম্পানির কেউ না, কোম্পানির মালিকও না, কোম্পানির এমপ্লয়ি না, কিছুই না। তাকে কোম্পানির মালিকরা নিয়োগ দিছে, কারণ যারা ম্যানেজার তারা কোম্পানির মালিক না। তো তারা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা যাচাই করার জন্য একটা অডিট করতে হয়। অডিটটা কম্পালসারি, প্রাইভেট কিংবা পাবলিক লিমিটেড যাই হোক না কেন অডিট করতেই হবে। তো সেই এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আবার সেই অডিট দরকার নাই, কম্পালসারিও না, করতেও হয় না। আচ্ছা, তো আপনাদের সিলেবাসে দেখলাম ওইখানে আজকে আরেকটা টপিক আছে। আমি এই জন্য একটু তাড়াহুড়ো করে যাচ্ছি, সিলেবাস আসলে দেরি করে পেয়ে গেছি, তো একটু আগে পেলে ভালো হইতো। স্যার কয়েকজন মনে হয় ওয়েটিং এ আছে স্যার, মানে জয়েন দিতে পারতেছে না, এরকম তো মানে থাকার বের হয়ে কথা যাওয়ার না, পরে। এরকম তো থাকার কথা না, দেখি আমি তো ওয়েটিং রাখি নাই। না তো ওয়েটিং এ তো কেউ নাই।
আচ্ছা দেখেন আমাদের সিলেবাসটা যে টপিক 2 মানে আজকের সেকেন্ড ক্লাসে ডিফারেন্সেস বিটুইন ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কস্ট, কস্ট ক্লাসিফিকেশন ফর ডিসিশন মেকিং, ডিফারেন্সিয়াল এটা আমরা পড়ছি মোটামুটি, মিক্সড কস্ট অ্যানালাইসিস অ্যাপ্রোচ, অ্যাকাউন্ট অ্যানালাইসিস ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ, স্ক্যাটার প্লটিং মেথড, হাইলো মেথড এন্ড লিস্ট স্কয়ার রিগ্রেশন মেথড। আচ্ছা, তো এই যে এখানে একটা টপিক দিছে আমাদের মিক্সড কস্ট অ্যানালাইসিস অ্যাপ্রোচ, দেখতে পাচ্ছেন টপিক 2 তে মাঝামাঝি। জি স্যার। আচ্ছা, তো এটা কি ম্যাথ করতে বলছে না থিওরি দেখতে বলছে সেটা তো বুঝলাম না। এটা ম্যাথ আছে, ছোট্ট একটা ম্যাথ। আচ্ছা, আপনার ম্যাথ মনে হয় নাই, কারণ যে 3 নম্বরে প্রবলেম সলভিং আছে। না, ম্যাথ নাই, বোঝা যাচ্ছে, কারণ 3 নম্বরে ম্যাথ আছে, 4 নম্বর 5 নম্বরে ম্যাথ আছে, কিন্তু এখানে কোনো ম্যাথ নাই। আচ্ছা, তাহলে হালকা করে আলোচনা করে দিই। দেখেন মিক্সড কস্ট অ্যানালাইসিস অ্যাপ্রোচ। আচ্ছা, মিক্সড কস্ট আমরা একটু আগে পড়লাম। অন দ্য বেসিস অফ বিহেভিয়ার কস্ট হচ্ছে আমাদের 3 ধরনের। একটা হচ্ছে আমাদের কি ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে আমাদের মিক্সড কস্ট। মিক্সড কস্ট কাকে বলে? যার মধ্যে আংশিক ভেরিয়েবল আংশিক ফিক্সড, এটাকে সেমি ভেরিয়েবল বলা হয় বা সেমি ফিক্সড বলা হয়। সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড বলা হয় বা মিক্সড কস্ট বলা হয়। একটা সার্টেন লেভেল পর্যন্ত ফিক্সড, তারপরে সেটা ভেরিয়েবল। এখন কোন একটা কস্ট দেওয়া থাকবে, সেখান থেকে কতটুকু ফিক্সড কতটুকু ভেরিয়েবল সেটা আপনাকে বের করে নিয়ে আসতে হবে। এটা কিভাবে করব? এটার জন্য 5টা ওয়ে আছে, এখানে 5টা ওয়ের কথা এখানে বলা আছে। দেখেন, একটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট অ্যানালাইসিস, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ, একটা হচ্ছে স্ক্যাটার প্লটিং মেথড, একটা হাইলো মেথড, আর একটা হচ্ছে লিস্ট স্কয়ার রিগ্রেশন মেথড। এর মধ্যে ম্যাথ আছে দুইটাই, হাইলো মেথড আর একটা হচ্ছে আমাদের লিস্ট স্কয়ার রিগ্রেশন মেথড। বাকি তিনটার মধ্যে কোনো ম্যাথ নাই। তারপরে আমরা একটু আলোচনা করি, যেহেতু ম্যাথের কথা বলা নেই, আমরা একটু আলোচনা করে শেষ করে দিচ্ছি একটু পরে, যেহেতু সময় শেষের দিকে। অ্যাকাউন্ট অ্যানালাইসিস, কিছু কিছু অ্যাকাউন্ট দেখলে মনে করেন বোঝা যাবে এটা কি ধরনের অ্যাকাউন্ট। যেমন মনে করেন ডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট ম্যাটেরিয়াল দেখে আপনি কি বুঝবেন? ডিরেক্ট ম্যাটেরিয়ালকে দেখে বুঝবেন যে এটা যতগুলো চেয়ার তৈরি করেন বা যতগুলো টেবিল তৈরি করেন, সবসময় একই পরিমাণ কাঠ লাগবে, নাকি কম তৈরি করলে কম লাগবে, বেশি তৈরি করলে বেশি লাগবে? স্যার এই যে কম তৈরি করলে কম লাগবে, বেশি তৈরি করলে বেশি লাগবে। তার মানে এটা ভেরিয়েবল নেচার, তাই না? এটা কিন্তু ফিক্সড না। আবার মনে করেন কারখানা ভাড়া, দেখে কি মনে হচ্ছে এটা ফিক্সড না? জি স্যার, এটা তো ফিক্স থাকবে। ফিক্সড মানে আপনি যতগুলো তৈরি করেন না কেন, ভাড়াটা সেম লাগবে। আপনি বাসা ভাড়া দিচ্ছেন, বাসা ভাড়া যদি বাড়ি এলাকা যদি বলেন যে আমি এই মাসে তো 2 দিন থাকি নাই বাসায়, তাহলে বাসা ভাড়া 2 দিনের কম দেই। 30 দিনের যদি এরকম হয় 30,000 টাকা, তাহলে 2 দিন থাকি নাই, তাহলে 2 দিনে 3,000 টাকা কম দেই। বাড়িওয়ালা মানবে? মানবে না, কারণ এটা হচ্ছে আমাদের মানে বাই ডিফল্ট ফিক্সড কস্ট। তো কিছু কিছু অ্যাকাউন্ট দেখে বোঝা যায় কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড, এবং কিছু কিছু অ্যাকাউন্ট আছে মনে করেন মিক্সড কস্ট যেগুলা, সেগুলো আপনি কিভাবে যাচাই করবেন? যে দেখবেন অ্যাকাউন্ট যত বেশি প্রোডাকশন করে না কেন বা যত কম প্রোডাকশন করে না কেন, একটা লেভেল থাকে যে এর নিচে নামে নাই, এর নিচে নামে, তার মানে যতটুকু নিচে নামে নাই সেটা হচ্ছে আমাদের ফিক্সড, বাদ বাকি যা আছে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট ধরলাম ইউটিলিটিস, এই ইউটিলিটিস এর অ্যামাউন্টটা মনে করেন যে আপনার যদি অনেক বেশি প্রোডাকশন হয় তাহলে খরচ হচ্ছে মনে করেন যে 20,000 টাকা। যদি অনেক কম প্রোডাকশন হয় বা একবার প্রোডাকশন হয়ই নাই, তারপরও পার মান্থ আসে 5,000 টাকা। তাহলে বুঝতে হবে 5,000 টাকা হচ্ছে আমাদের ফিক্সড, আর বাদ বাকি 15,000 টাকা হচ্ছে আমাদের ভেরিয়েবল। অ্যাকাউন্ট অ্যানালাইসিস মানে অ্যাকাউন্ট গুলো দেখে ধরন দেখে বুঝা যেটা কি হইতে পারে, বোঝানোর চেষ্টা করা যেটা কি ফিক্সড কস্ট না ভেরিয়েবল কস্ট, না কতটুকু ফিক্সড হতে পারে কতটুকু ভেরিয়েবল হতে পারে। তবে এটা জাজমেন্টাল, কিন্তু এটা কিন্তু এক্স্যাক্টলি বলা যাবে না। আচ্ছা, দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্রোচ। ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ বলতে বেসিক্যালি ইঞ্জিনিয়াররা মানে তারা একটা সেট করে যে হোয়াট শুড বি দ্য অ্যামাউন্ট অফ কস্ট, মানে অ্যাকচুয়াল না, রিমেম্বার হোয়াট শুড বি, ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ মানে শুড বি, কতটুকু হওয়া উচিত বলে মনে হয় ওই জায়গাতে। তো যতটুকু হওয়া উচিত মানে এতটুকু ভেরিয়েবল এতটুকু ফিক্সড হওয়া উচিত, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ। মানে ইঞ্জিনিয়ার ঠিক করতেছে যে এতটুকু হতে হবে ভেরিয়েবল, এতটুকু ফিক্সড হতে হবে, ওটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ। থার্ড হচ্ছে স্ক্যাটার প্লটিং মেথড। স্ক্যাটার প্লটিং নাম শুনছেন আপনারা? আপনারা যে জি স্যার। জি স্যার। ও পড়ছেন তাহলে, স্ক্যাটার ডায়াগ্রাম বা স্ক্যাটার প্লটিং ইকোনমিক্সে পড়ছেন না, এক্স এবং ওয়াই? না স্যার, আমাদের স্ট্যাটিস্টিক্স ফর প্ল্যানার। স্ট্যাটিস্টিক্স পড়ছেন, তাহলে তার কোনো কথাই লাগবে না, স্ট্যাটিস্টিক্স তো আপনারা পড়ছেনই। ওই যে কোরিলেশন পড়ছিলেন না, একটা পজিটিভ একটা জি নেগেটিভ, স্যার। একটা জি স্যার। পারফেক্টলি পজিটিভ, একটা পারফেক্টলি নেগেটিভ, আর একটা হচ্ছে আমাদের জিরো কোরিলেশন। 5 ধরনের কোরিলেশন ছিল, তো আমাদের ডট ডট দেওয়া ছিল।
তো এরকম ডট ডট দেখে বোঝার উপায় আছে কিছুটা, যে কিছু কষ্ট আছে আমাদের, ডটটা যদি একটা স্ট্রেট লাইনে যায় তাহলে ওই লাইন বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, যদি ভার্টিক্যাল হরিজন্টাল থাকে সেটা হচ্ছে ফিক্সড, আর যদি ভার্টিক্যালি যায় তাহলে সেটা ভেরিয়েবল। তো দেখা যাচ্ছে একটা লেভেল পর্যন্ত এসে থেমে যাবে, যেখানে এসে থামবে সেটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, আর যেখানে আমাদের ভ্যারি করবে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। দেন হচ্ছে হাই লো মেথড। হাই লো মেথড এটাতে ম্যাথ আছে, তো আপনাদের যেহেতু ম্যাথ করতে বলে না আমিও করতেছি না। হাই লো মেথড মানে হচ্ছে আপনার একটা কস্ট সর্বোচ্চ পরিমাণ কত, আর লো আর হচ্ছে সর্বনিম্ন পরিমাণ কত, এবং অ্যাক্টিভিটি সর্বোচ্চ কত সর্বনিম্ন কত। যেমন দেখেন, মনে করেন 100টা মার্কার তৈরি করতে আপনার খরচ হয় 10,000 টাকা। আবার মনে করেন যে 80টা মার্কার তৈরি করতে কত হয়, 100টা মার্কার তৈরি করতে যদি 10,000 টাকা খরচ হয়, তাহলে একটা মার্কার কত পড়ে? 100 টাকা, তাই না? জি স্যার। 100টা জি মার্কার স্যার। তৈরি করতে আপনার 10,000 টাকা লাগতেছে, তার মানে একটা মার্কারের খরচ কত? 100 টাকা। এখন তাহলে 80টা মার্কার তৈরি করতে কত টাকা হওয়ার কথা ছিল? 8,000 টাকা, জি স্যার। কিন্তু হইছে মনে করেন 9,000 টাকা। তো ব্যাপারটা কেমন হয়ে গেল? মানে 100টা তৈরি করলে 10,000 টাকা, আর 80টা তৈরি করতে 9,000 টাকা। এটা কিন্তু কোনো ভুল নাই, ঠিকই আছে। কারণ বুঝতে হবে এর মধ্যে একটা পোরশন ফিক্সড আছে। তা আপনি যদি মনে করেন এটা কিভাবে বের করবেন, রাইজ বাই রান, এরকম ম্যাথ আপনারা করছিলেন বা ম্যাথে জি মনে হয় স্যার, পড়ছিলেন? স্লোপ দিয়ে। হ্যাঁ, স্লোপ এটা তো দিয়ে, স্যার রাইট ঢালের রাইট। সূত্র। হ্যাঁ হ্যাঁ, ঢালের সূত্র, সেই ঢালের সূত্রটা এটা। জি এখন স্যার, দেখেন, ফিনান্সেই পড়ছে স্যার এগুলো। ফিনান্সে পড়ছেন তাহলে তো পড়ছেনই। তাহলে দেখেন এটা কিভাবে করবেন, আপনার জাস্ট মনে করেন যে টাকার পরিমাণটা কত, 10,000 মাইনাস 9,000 ডিভাইডেড বাই কত, 100 মাইনাস 80, যেটা আসবে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এইভাবে আমাদের বের করতে হয়, হাই অ্যামাউন্ট মাইনাস লো অ্যামাউন্ট ডিভাইড বাই হাই অ্যাক্টিভিটি মাইনাস লো অ্যাক্টিভিটি, দেওয়ার পর যেটা বের হবে সেটা হচ্ছে পার ইউনিট ভেরিয়েবল কস্ট। তারপর এখান থেকে আমাদের টোটাল কস্ট বের করতে পারবেন, যে কোনো একটা নিয়ে, 10,000 কে নিয়েও বা 8,000 কে নিয়েও, যেটাই করেন না কেন সেটা দিয়ে আমাদের বের করে ফেলতে পারবেন। এটা হচ্ছে হাই লো মেথড, মানে হাই অ্যাক্টিভিটি আর লো অ্যাক্টিভিটির সাথে কম্পেয়ার করা হয়। আচ্ছা, তবে এই মেথডেও ত্রুটি আছে। এই মেথডটা খুব ইজি, বাট ত্রুটি আছে। ত্রুটিটা কোনটা? মাত্র দুইটা জিনিস কনসিডার করতেছেন, হাই এবং লো। এর মাঝখানে কি আছে সেগুলো আপনি কনসিডারেশন করতেছেন না। আর এই ত্রুটি দূর করার জন্য সবার শেষে আসছে যেটা লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড। এটা হচ্ছে আপনাদের সবগুলোকে কনসিডার করা হয়, সবগুলাকে। এটা আপনারা ইসে করছেন, এটা কোরিলেশন বের করছিলেন না, সেরকম আর কি। তো জি স্যার। ওখানে ম্যাথ একটা লিস্ট স্কোয়ার মেথড রাইট ছিল। রাইট রাইট মিউজিক একটা ম্যাথ করছেন আপনারা, মেথডই করছেন স্ট্যাটিস্টিক্সে সেরকম। ও তাক, তাহলে বিস্তারিত আর আলোচনা না করলেই হবে। আর যেহেতু ম্যাথ নেই আমরা আলোচনা করলামও না। আচ্ছা, দেখি আজকে পর্যন্ত আমাদের কোনো কিছুর বাকি আছে কিনা। স্যার, এটার কি এমনি থিওরিটিক্যাল যে আলোচনাটা সেটার স্লাইডটা শুধু দিবেন আমাদেরকে, মানে ম্যাটেরিয়ালসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ম্যাথ আমি দিয়ে দেবো। তো নাই। হ্যাঁ, না এটা দিয়ে দেবো আমি। তাহলে আমাদের নেক্সট ক্লাস থেকে কিন্তু ম্যাথ শুরু হচ্ছে, রিমেম্বার। আমি আজকে ম্যাথ ধরতেছি না, ওই যে চ্যাপ্টার 3 তে প্রিপারেশন অফ কস্ট শিট। তো আমরা যে নেক্সট ক্লাসে বোর্ড ইউজ করব, আমার পিছনে বোর্ড আছে, ওপেন করি নাই আজকে, যেহেতু থিওরি শেষ করবো এই জন্য ধরলাম না। আমি যে ম্যাট্রেসটা দিয়ে দিব, আর ক্লাস রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং করলে আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে যান। আর এই যে ম্যাথের টেথের যে বইটাই দিয়ে দিছি, একটা বইয়ের সফট কপি দিয়ে দেবো, কি কি বই পড়াবো, আর যা যা ম্যাট্রেস আছে সবই দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। স্যার, হ্যাঁ নেক্সট হ্যাঁ দিনের ক্লাস লিংকটা কি আপনি গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো আমি। ওকে স্যার। ওকে।